আচ্ছা, আমাদের আমাদের যেখানে আর কি মিস্টেক হয়েছিল গত ক্লাসে, আমাদের মিস্টেক হয়েছিল কি, যে এই পয়েন্ট আমরা জাস্ট লিখছি, কোনো সমস্যা নাই, এভাবে কিন্তু ম্যাথ হয়েছে। বাট যখন আই বের করব, যখন আই বের করব, আমরা একটা কথা বলছিলাম যে তুমি শর্টকে একটা পথ ধরতে পারো, সমস্যা নাই। শর্টকে তুমি একটা পয়েন্টও বলতে পারো, আবার একটা লম্বা পথও বলতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু যখন ওই পথেরই কারেন্ট বের করতে বলবে, তখন এইটা যদি ধরো, এটা কি হবে, এটাও যদি এও সিম্পলি ধরো কি, এটা এ, এটাও এ ধরবা, ধরো এটা তো স্বাভাবিকভাবে ধরো। কিন্তু কোনো কারণে যদি এর ভিতরে কারেন্ট বের করতে বলে, তাহলে দুইটা কি এক পয়েন্ট ধরলে হবে? তখন কি করতে হবে, ভিন্ন পয়েন্ট ধরতে হবে। এটা এ যদি হয়, এটা হবে বি। তার মানে হলো আমরা এই পয়েন্টটা কখন নিয়ে আসছি, এই পয়েন্টটা ছিল কি আসলে কি এখানে ছিল, ছিল কোথায়, এখানে না? তার মানে এইটা যদি এই পয়েন্ট থেকে এখানে নিয়ে যায়, এটা কি বি পয়েন্ট হয়ে যাবে না? তো আসলে তো আমরা বি পয়েন্ট করবো না, আমরা তো এই পয়েন্টটা, মূল পয়েন্ট কোথায় ছিল বলো, পয়েন্টটা ছিল এইখানে না? তাহলে এই পয়েন্টটা কি এখানে নিতে পারবো আমরা? যখন কারেন্ট বের করবো তখন এই পয়েন্টটা এখানে আমরা নিতে পারবো না, বা যাবে না, বুঝছো? তখন এই পয়েন্টটা যেখানে ছিল সেখানেই দেখাতে হবে যখন কারেন্ট বের করব। কারেন্ট যখন বের করবো তখন এই পয়েন্টটা কোথায় ছিল বলো, এই যেরকম ছিল না, এখানে 6 ছিল, এখানে কত ছিল, একটা 18 ভোল্টেজের একটা সোর্স ছিল, এটা মনে করে যে এরকম ছিল, বিষয়টা এমন। এই নেগেটিভটা ছিল কি, এই যে গ্রাউন্ডে, আর এখানে কত, 6 ওহম ছিল, আর এই কারেন্টটা এখানে এসে যুক্ত হচ্ছিল না। সার্কিটে, মূল সার্কিটের দিকে ফোকাস করো, দেখো সেম জিনিস। তার মানে এই পয়েন্টে শুধুমাত্র এই 6 আর এইটা এইটা না, এখানে 18 ভোল্টেজের জন্য যে কারেন্ট, সেটার কারেন্টও এখানে এসে যুক্ত হচ্ছে। যখন কারেন্ট বের করবা তখন কিন্তু দুইটা পয়েন্টকে একটা পয়েন্ট ধরলে হবে না। তার মানে তুমি ধাপ দিয়ে চাইলেই এই 6 ওহমকে এখানে নিয়ে বসাতে পারবা না যখন কারেন্ট বের করবা। নর্মালি তুমি বসাতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু যখন এই নোড বা এই পয়েন্টে তুমি কারেন্ট বের করবা, তখন এই পয়েন্ট আর এই পয়েন্ট কিন্তু ভিন্ন বিবেচনা করতে হবে, ভিন্ন বিবেচনা করতে হবে। তার মানে এই পয়েন্টের রেজিস্ট্যান্স যেখানে যুক্ত আছে এখানেই দিতে হবে। তাহলে এখানে কি শুধুমাত্র এই কারেন্ট আসতেছে, এই কারেন্ট আসতেছে না, কালকে আমরা এই কারেন্ট, দুই কারেন্ট এসে এখানে যোগফল পাইছিলাম কত, 1.5 পাইছিলাম না? তাহলে এখানকার কারেন্ট, দেখো আমরা যখন এইটা ধরছিলাম, তখন কি এটা শর্ট হয়ে গেছিল, তারপরে আমরা কারেন্ট পাইছিলাম কত, 1.5। তখন তারপরে আচ্ছা, এই 1.5 পাইছো, 1.5 কোন দিকে পাইছো, এদিকেই তো নাকি? প্রথম আমরা পাইছিলাম কত, আই প্রাইম হলো 1.5, এরপরে আই ডাবল প্রাইম সেকেন্ড সোর্সের জন্য। যখন তুমি এটা ধরবা তখন কি এটা পথটা শর্ট হয়ে যাবে না? তখন যখন এটা সোর্স কাউন্ট করবে, এটা তখন শর্ট। দেখো তো, এটা যদি শর্ট হয়ে যায়, এই কারেন্টটা মূলত এটা নর্মালি একটা সিরিজ সার্কিট হয়ে যাবে। কেন? কারণ এই কারেন্টটা এখানে এসে দেখবে তার সামনে তিনটা পথ, একটা, দুইটা, তিনটা, একদম তিনজন কিন্তু একেবারে প্যারালালে আছে। তার মানে এর সামনে যে কয়টা পথ থাকুক না কেন, ও শর্ট পথ একটা আছে কিন্তু। এই শর্ট পথ কি করবে, সম্পূর্ণ কারেন্টটা এর মধ্যে দিয়ে যাবে, আর সেই শর্ট পথের জায়গায় আছে আই। তার মানে এই সার্কিটের টোটাল কারেন্টটাই হলো আই এর কারেন্ট, বুঝছো? তাহলে এই আয়ের ভিতরে কয়টা ভোল্টেজের জন্য যাচ্ছে, এই ভোল্টেজের জন্য ভোল্ট কারেন্ট পাইছি আমরা 1.5, আর এই ভোল্টেজের জন্য যে কারেন্ট পাবো সেটা আমরা লিখতে পারি কত, 18 ভাগ শুধুমাত্র 6 ওহম রেজিস্টার কাজ করবে, কারণ এটা তো, এটা শর্ট হয়ে গেছে না, এটার আড়াআড়ি 6 ওহম কাজ করলে এখানে আসবে কত, 3। তাহলে এটার কি, এটা সব দুইটাই কি একই দিকে যাচ্ছে না? একই দিকে গেলে জাস্ট আমরা আই লিখবো 3 প্লাস 1.5, তাহলে কত আসলো, 4.5 না 5.5? এই তুমি কি করছো, আমরা মানে একটা পাইছিলাম দের নাকি, একটা 2.5 পাইছিলাম নাকি কালকে? দেখি তুমি কি করছো, দেখি। তোমার অনুযায়ী তো 4.5ই আসে, তুমি 5.5 কি করে দিলাম? 3 আর 1 যোগ করলে কত, 4 না? 4 এর সাথে 0.5 যোগ করলে কত আসে? আচ্ছা, তাহলে ওই প্রথমে যেতে হবে তাহলে। এটা বুঝছো তো? পয়েন্ট, তুমি যখন কারেন্ট বের করবে তখন কিন্তু পয়েন্ট চেঞ্জ করা যাবে না, কথা বুঝছো? পয়েন্ট তখন চেঞ্জ করা যাবে না। আমাদের কি করতে হবে, কালকে আবার সেই কালকের প্রসেসে আবার যাওয়া লাগবে। কালকে কি করছি, হ্যাঁ, কোন বই, রেজোন্যান্স বই ধরো, এখানে থাকতে পারে। আর কোনো বই লাগবে, অ্যানালাইসিস লাগবে? আচ্ছা দেখো, এই ভোল্টেজটা কি হবে, যোগ হবে,
তো যোগ হলে না, ভিডিওটা চালু না করে অনেক বুঝাই ফেললাম। আচ্ছা যাই হোক, দেখো 32 ভোল্ট। এখন দেখো সিম্পল কি হবে, এগুলো কি এটার সাথে এটা প্যারালাল আছে না, এটার সাথে এটা প্যারালাল আছে না, তাহলে সিম্পলি তুমি এটা কি করতে পারো, এটা যদি তুমি I1 ইকুয়াল টু I2, আচ্ছা যে এখানে যে কারেন্ট I1 এই I2 সেম কারেন্ট হবে না, তার মানে কি বলতে পারি I1 ইকুয়াল টু I2 হবে কি 32 ভাগ কত 12 প্যারালাল 8 প্যারালাল কত 4, এটা সমান যা আসবে সেটাই হলো অ্যান্সার। 14 দশমিক কত আসবে 67 অ্যাম্পিয়ার। এটা বের করো তো, ক্যালকুলেটর হাতে নাও দাও। অনেক সময় বইয়ে ভুল থাকে অথবা আমাদের ভুল হয়, এটা এটা যদি ইয়া না করো, ক্যালকুলেটর হাতে না নাও তাহলে হবে না। 24-এর এখানে কি পজিটিভ প্রান্ত ছিল না, পজিটিভ প্রান্ত কোনটা এই যে এখানে নিলাম, আর নেগেটিভ প্রান্তটা কোথায় ছিল গ্রাউন্ডে ছিল না, গ্রাউন্ড কোথায় ছিল এখানে না, সেই গ্রাউন্ডে নিয়ে এসে নেগেটিভ প্রান্তটা যুক্ত করলাম। আর এখানে কি ছিল, এখানে নেগেটিভ প্রান্ত এখানে ছিল আর পজিটিভ প্রান্ত গ্রাউন্ডের সংযুক্ত ছিল। সার্কিটটা অঙ্কন করা ঠিক আছে। হ্যাঁ, এই দুইটা ভোল্টেজ যেহেতু একই দিকে আছে তার মানে এই দুইটা আমরা যোগ করে 32 ভোল্টেজ দিতে পারি। 14.67 এটা হলো অ্যান্সার। এর মানে আসলে এটার পাওয়ার হইছে, এটার পাওয়ার হইছে, তার মানে দেখো তো এর প্যারালালে ভোল্টেজটাই কি 32 ভোল্টেজ কিনা দেখো, এর প্যারালাল ভোল্টেজটাই তো 32 ভোল্টেজ, মাঝখানে কোনো রেজিস্ট্যান্স আছে যে ড্রপ করবে, তার মানে আমরা সরাসরি P4 বলতে পারি 32 স্কয়ার ডিভাইডেড কত 4, এটা আসবে কত ওয়াট 256 ওয়াট আসবে। এটা ক্যালকুলেশন করো দেখো ঠিক আছে কিনা। হ্যাঁ 256, হ্যাঁ এটা आंसर ঠিক আছে। হ্যাঁ v স্কয়ার ডিভাইডেড এটা তুলে নাও। হ্যাঁ দেখো এটা হলো 4 ওহম, এখানে চাইছে হলো IL and VC equal to what, এখানে চাইছে হলো L একটা ইন্ডাক্টর দিছে, C এখানে VC দিছে, এটার কোনো মান দিছে বলো, ক্যাপাসিটরের কোনো মান দিছে, তার মানে এইখান থেকে একটু কিছু না কিছু একটু কনফিউজ আসে। হ্যাঁ ক্যাপাসিটরের মান দেওয়া নাই, আবার এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, তার মানে কিছু না কিছু আছে এখানে। দেখো দেখো ইমেজটা বুঝো। হ্যাঁ এদিকে এদিকে তাকাও, দেখো এনে কি যে কথাগুলো বলবো সেই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট বেসিক। হ্যাঁ ইন্ডাক্টর কি এক ধরনের পেঁচানো তারের কুণ্ডলী, যার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত করলে এক ধরনের আবেশ তৈরি হয়, এটাকে আমরা বলি কি ইন্ডাক্টর। আর ইন্ডাক্টরের জনিত যে একটা বাধা তৈরি হয় সেই বাধাটাকে আমরা কি বলি ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, যেটাকে আমরা বলি কি XL ইকুয়াল টু আমরা কি বলছিলাম বলো তো 2 পাই FL। আচ্ছা এরপর আসি ক্যাপাসিটরের যে মান সেটা তো আমরা ক্যাপাসিটর বলি, দুইটা সমান্তরাল পরিবাহীকে মাঝখানে যদি আমরা অপরিবাহী দ্বারা পৃথক করি সেটা কি ক্যাপাসিটর। এই দুটো হলো পরিবাহী, মাঝখানে অপরিবাহী হিসেবে বাতাস আছে, এটাও একটা ক্যাপাসিটর, বুঝছো। আর এই ক্যাপাসিটর জনিত যে কারেন্টের বাধা বা বাধাটা তৈরি হয় সেটাকে বলে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। ঠিক আছে, ওই রিঅ্যাক্ট্যান্সকে আমরা কি বলি এক্সি। আচ্ছা এটা যেহেতু বাধা, এটা একক কি হবে ওহম না, বাধার এককই তো ওহম, এটাও যেহেতু বাধা এটার একক, সেটার সমান আমরা কি বলি 1/2 পাই FC। এটা বাধা বা এটা রেজিস্ট্যান্সের মতো। হ্যাঁ বাধা। এটা কি সার্কিট বলো, ডিসি সার্কিট না, এটা কি ডিসি সোর্স না, তার মানে এটা কি এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে ডিসি কারেন্ট। আমরা জানি যে ডিসি কারেন্টের কোনো ফ্রিকোয়েন্সি নাই, কি নাই কোনো ফ্রিকোয়েন্সি নেই, ব্যাটারিতে ভিতরে ওটার কোনো ফ্রিকোয়েন্সি নাই। ফ্রিকোয়েন্সি কি যে এক সাইকেলে এক সেকেন্ডে যতগুলো সাইকেল সম্পন্ন করে তাদেরকে আমরা কি বলবো ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সি বাংলাদেশের স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি কত 50 তার মানে হলো যে প্রতিটা বাতি কি হচ্ছে 50 বার করে জ্বলতেছে নিভতেছে, বিষয়টা হলো এরকম। তো ফ্রিকোয়েন্সি যেহেতু জিরো, বলো ফ্রিকোয়েন্সি যেহেতু জিরো তাহলে এই টোটাল পার্টটাই জিরো হবে কিনা 2 পাই ইন্টু 0 ইন্টু L, তার মানে টোটাল পার্টটা জিরো হবে। এখন এইদিকে আসো, এখানে ফ্রিকোয়েন্সি যেহেতু ডিসিতে কত জিরো, তার মানে 2 পাই 0 যদি দাও এই টোটাল পার্টটাই জিরো হয়ে যাবে না। 1/0 মানে কি জানো অসীম, 1/0 মানে অসীম।
এই অসীমটা কিসের অসীম? বাধার অসীম। বাধা অসীম। এই জিরোটা কিসের জিরো? বাধা জিরো। যেখানে বাধা জিরো সেটা কি শর্ট সার্কিট না? বাধা জিরো মানে কি শর্ট না? বাধা জিরো, একমাত্র শর্ট পথেই তো বাধা জিরো, কোনো বাধা নাই। তার মানে এই ইন্ডাক্টরকে আসলে দিলেও এই ইন্ডাক্টর কি কোনো কাজের? এটা কি শর্ট করে দিতে হবে না? ক্যাপাসিটর যেহেতু বাধা অনেক বেশি, তার মানে এর ভিতর দিয়ে কোনো কারেন্টই প্রবাহিত হতে পারবে না। কি করবে? এই ক্যাপাসিটর বাদ, এই ক্যাপাসিটর বাদ দিলে এর আর আর এতে ভোল্টেজ বের করতে পারে। বুঝতে পারছো? যেটার আমরা এটা পজিটিভ ধরো, এটা নেগেটিভ ধরলো, এটা কি বলবো আমরা? ভিসি। এখন এই তারটাকে আমরা একটা সোজা করে কল্পনা করি। সোজা করে কি এই ফোরটা আমরা এখানে নিয়ে আসবো, নিয়ে আসলে কোনো সমস্যা আছে? এই ফোরটা এখানে বাদ দিয়ে আমরা কি যে এখানে নিয়ে আসতে পারি? এখানে নিয়ে আসতে পারি 4 ওহম। আর এই তারটা এখানে না দিয়ে আমরা এই দিক দেখাতে পারি, এটা কি মাইনাস ছিল না? আর এই তারটা লম্বা করে দিই, এখানে লম্বা করে দিলাম, এবং এটা প্লাস, এটা মাইনাস, এটা ভিসি দিলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। দেখো তো নর্মালি এখন কি বুঝতেছো? এই 4 ওহমের মধ্যে দিয়ে কোনো কারেন্টই প্রবাহিত হবে না, কারণ কি এটা ওপেন সার্কিট না? ওপেন সার্কিট, এটা ওপেন সার্কিট। ওপেন সার্কিটের 4 এর মধ্যে দিয়ে কারেন্টের মান কত? জিরো। কারেন্টের জিরো মানে কি? এটা কি শর্টই কল্পনা করতে পারে, তার মানে এটা কোনো কাজের না। তার মানে হলো এই ভিসি হবে এই 3 ওহমের যে আর যে ভোল্টেজ, সেটাই হলো ভিসি। আর কারেন্টটা কি হবে বলো? এইদিকে যদি কারেন্ট না যায়, এটা নর্মাল একটা সিরিজ সার্কিট না? আইএল সমান কি হবে বলো? 10 ডিভাইডেড কত? 2 প্লাস 3 না? এটা কারেন্ট আসবে কত? 2 অ্যাম্পিয়ার। এটাই হলো অ্যান্সার। এবং ভিসি আসবে কি বলো? ভিসি ভোল্টেজ ডিভাইডেড রুল ফেলো, হ্যাঁ? অথবা তুমি কি করো? ভিসি ইকুয়াল টু এর ভিতরে প্রবাহিত কারেন্টের মান কত? 2 গুণন রেজিস্ট্যান্স কত? 6। এটা আসবে 6 ভোল্ট। এইটাই হলো অ্যান্সার। বুঝছো? এটা কি আমরা ভিসি বের করছি না? ভিসি কার আর আরই? এখানকার আর আরই না? তাহলে তিনের ভোল্টেজই তো 6 ভি6 নাকি? তিনের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান 2 আর তিনের রেজিস্ট্যান্স 3। এটা হলো, এটা হলো ভি6 6 ভোল্ট। এটা হলো বের হলো, হ্যাঁ? তার মানে দেখছো ম্যাথটা আসলে চালু করে দিলাম। দেখো অনেকদিন আগে করা তো, একই সময় এটা কনফিউজ ঢুকা দেয়। দেখো এই যে আমরা এখানে ভি প্রাইম বের করব, যদি ভি প্রাইম বের করতে চাই তাহলে এদের টোটাল ভোল্টেজ কত? 140 না? 140 নিজে কোন শাখা বলো তো? আর প্লাস কত? 6 না? আর প্লাস 6 ডিভাইডেড সবগুলো সিরিজের শাখার যোগফল নাকি? আর প্লাস 6 প্লাস 3 বসাইলাম। দেখো তো ভি প্রাইম তুমি জানো কিনা? ভি প্রাইম আসলে কত? 100 ভোল্টেজ না? আর আর দেওয়াই আছে না? তা আমরা নতুন করে বের করবো কেন? 100 ইকুয়াল টু 140 গুণন আর প্লাস 6 ডিভাইডেড আর প্লাস 6 মানে 9 বসাই দিলাম, আর প্লাস 9। সুতরাং আর ইকুয়াল টু অ্যান্সার বের হয়ে যাবে। বাকিটা আপনার সলভ ফাংশন মারবেন, ক্যালকুলেটর বুঝে নেবে। ঠিক আছে? ক্যালকুলেটর কোথায় দেখেন? দেন আমি করে দিই। ক্যালকুলেটর কিভাবে করবেন এই জন্য বলি কি, ক্যালকুলেটর টাইপিং করা শিখবেন। হ্যাঁ দেখেন করবেন কিভাবে। 100 আলফা ইকুয়াল টু, দেখেন এই যে আলফা সলভ আছে, আলফা ইকুয়াল টু দিয়ে ওপাশে চলে গেল 140 গুণন এক্স প্লাস 6, হ্যাঁ এক্স প্লাস সরি এক্স প্লাস 6 ডিভাইডেড এক্স 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 প্লাস 9 শিফট সলভ ইকুয়াল টু 1.5। হ্যাঁ আলফাকে আলফা ইয়া যেখানে বসাই দিছি 1.5 মেগা ওহম। 1.5 মেগা ওহম অ্যান্সার। ছোট্ট একটা ম্যাথ। এটাই ভাবে করবো। হ্যাঁ প্রথমে 100 আলফা ইকুয়াল টু কি তোমার ক্যালকুলেটর ডুপ্লিকেট নাকি? এই জন্যই তো আমি টাইপ দেখেই টেপ আছি। হ্যাঁ আর এগুলো তো অরিজিনাল টিপ অভ্যাস আছে। দেখো তো ওখানে কত ছিল? 140 গুণন 140 গুণন ব্র্যাকেট দাও। হ্যাঁ এক্স আর তো আমরা জানি না, আর কি আননোন, ওই হিসেবে আমরা ধরে নিলাম আলফা ইনটু এক্স দিবা। আলফা এক্স চলে আসে প্লাস 6 ব্র্যাকেট দাও ডিভাইডেড কত? আর কে আমরা কি ধরে নিছি? এক্স ধরে নিছি। আলফা এক্স প্লাস কত? প্লাস ওঠে নাই, প্লাস 9। এখন কি করবা? শিফট সলভ ইকুয়াল টু দেখো 1.9। হ্যাঁ 1.9 মেগা ওহম। অ্যান্সার মিলে গেছে, অ্যান্সার হয়ে গেছে। দেখো
ঠিক আছে, আচ্ছা এটা তো মুছে দিলাম। হ্যাঁ, তুলছো তো না? দ্রুত করো দ্রুত করো, এত সময় নেওয়া যাবে না। দেখো তাহলে 12, এটা কি নাম্বার 41 নাকি? সার্কিটটা অঙ্কন করি, আর যারা ভিডিও দেখবে তারা বুঝতে পারবে না। একটু পরে আবার 44, কালি শেষ, কলম যে কটা কিনছিলাম সব শেষ। এটা কি করবো বলো, এখানে 60 ছিল, 30 ওহম, 10 ওহম, এটা আর, এটা 12, এটা 12, এটা 12, এখানে আর ইকুইভ্যালেন্ট চাইছে। তা আর ইকুইভ্যালেন্ট দেখো, এখানে আর ইকুইভ্যালেন্ট সমান আমরা কি বলবো তাহলে? এই 12 12 12 প্যারালাল আছে না, এর সাথে কি আর সিরিজে আছে, 10 ও সিরিজে আছে, সবগুলো মিলিয়ে আবার 60 এর সাথে কি আছে? প্যারালাল আছে, 60 এর সাথে প্যারালাল। আবার সবগুলো মিলিয়ে যখন একটা হয়ে যাবে তখন 30 ও কিন্তু প্যারালাল কি সিরিজে আছে, 30 সিরিজে আছে। এখন সবগুলো ইকুয়াল টু আমরা আর ইকুইভ্যালেন্ট যে মানটা বের করতাম, ওই ইকুইভ্যালেন্টের মান দেখো প্রশ্নেই দেওয়া আছে কত? 50 ওহম। দেখো 50 ওহম, 50 না? তার মানে এখানে শুধুমাত্র আননোন ভ্যালুকে শুধুমাত্র আর, এটা সলভ ফাংশন মারো বের হয়ে যাবে आंसर। আর এটার নিয়মই সলভ ফাংশন মারতেই হবে তোমাকে, বুঝছো? সলভ ফাংশন মারতেই হবে, না হলে ক্যালকুলেশন করতে তোমার মাথার চান্দিটা উল্টে যাবে। অন্যভাবে যদি করতে চাও, দেখো অন্যভাবে করতে চাও, তোমার যে সলভ ফাংশন নাই তারা যদি করতে চাও, দেখো এটা এইভাবে করতে হবে। সলভ ফাংশন যেটা নাই, দেখো 12, প্রথমে আগে ইয়া করো, 12 এটা তো করতে পারবা, 12 প্যারালাল এটা করতে পারবা না? এটা করো তো দেখি, এটা করো, এটা সমান কত আসে? এই তিনটা প্যারালাল করো, তাহলে কি 3 আসবে না? 4 আসবে, 4 আসলে যোগ আর প্লাস কত? 10, এখানে আসবে কত? 14 প্লাস আর আসবে না? 14 প্লাস আর, সাথে থাকবে কি প্যারালালে? প্যারালাল 16, এটা আমরা লিখবো কিভাবে বলো? 14 প্লাস আর, এখানে কি ছিল? 50 ইকুয়াল টু না? 50 ইকুয়াল টু 14 প্লাস আর গুণন 60 ডিভাইডেড 14 প্লাস আর প্লাস 60 প্লাস 30। তুমি এখন যদি এইটা করো তাহলে তোমাকে করতে হবে কি? 14 প্লাস, এখানে এই 60টা 14 এর সাথে গুণন দিয়ে দাও, এই 60টা 14 এর সাথে গুণন দিয়ে দাও, কত আসবে? কত আসে বলো? 840 প্লাস কত? আবার এই 60টা কি আর এর সাথে গুণন যোগ হবে না? 60 আর ডিভাইডেড, দেখো এই 14 আর 60 কি যোগ হবে না? বললে কত হবে? 74 প্লাস আর প্লাস আছে কত? 30, এই পাশে আছে কত? 50। এখন দেখো এখানে আসি, এখানে লসাগু হবে না? লসাগু হবে, এটা কি হরে আসবে না? হরে আসবে কত? 74, আর এই পাশে আমি 50টা এই পাশে ধরে নিলাম। হ্যাঁ, 50টা এই পাশে ধরে নিলাম, সমস্যা নেই, ক্যালকুলেশন। 74 প্লাস আর, এটা গিয়ে দেখো তো এখানে লসাগু নিলাম, এটা এটার ভিতরে কয়বার যাবে? একবার, একবার গিয়ে এর সাথে একই গুণন হলে কত হবে? 840 যা আছে সেম, প্লাস এই 30 এইটা যায় 30-এর সাথে সরাসরি গুণন হবে না? সরাসরি গুণন হলে 74 আর 30 করলে কত হয় বলো? 74 গুণন 30 কত? 2220, 2220 প্লাস কত আসবে? 30 আর, এটা কি বুঝছো সবাই? এটা যা জাস্ট ওইটা গুণন হয়ে গেছে। এখন তুমি এটা করো, এই পাশে এইটা কি ওই পাশে গুণন হয়ে যাবে না? 840, দেখো বিশাল কাজ, মানে এই কাজটা তুমি সলভ ফাংশন মারলে এক লাইনে হয়ে যাবে। যে সেই কাজটা আমাদের এখানে 30 আর 60 আর কত হয়? 90 আর না? 90 আর প্লাস 840 আর 200 2220 কত হয়? কত? একেবারে লিখে দিই, 3060 ইকুয়াল টু 74। হ্যাঁ, না না, এখানে 800 না, এটা 800। এই পাশে 74 সাথে 50 দিলে কত? শুধু 124, গুণ গুণ গুণ
এটা সম্পূর্ণ কি এর সাথে গুণন হয়ে যাবে না? 3700 না, প্লাস কত হবে? 50R। কথা মনে বুঝছেন? হ্যাঁ, অনেকে বুঝছে। তো এখন আমরা কি করব, এই 50 এই পাশে নিয়ে আসবো, আর গুলো একসাথে নেই। 50R মাইনাস 50R ইকুয়াল টু, এ পাশে 3700 ছিল, ওই পাশে, এ পাশে তো 3700 ছিল, আর এই পাশে 3060 ওই পাশে চলে গেল। কত আসলো দেখেন, এখানে আসবে কত? 40R, এখানে আসবে 640। আচ্ছা ঠিক আছে, আর এখানে আর আসবে কত তাহলে? 640 ভাগ হলো 40, দেখো কত আসে, কত আসবে? 16। অ্যান্সার কত? অ্যান্সার 16 ওহম। ঠিক আছে, এত সময় আছে ডুয়েটে, তোমাকে এত খাতা এত পেজ দিবে? তোমাকে ডুয়েটে এত পেজ দিবে না, তোমাকে ওই এটা যে সলভ ফাংশনে করবা এটা ডুয়েট জানে, বুঝছো? এটা যে সলভ ফাংশনে করবা ডুয়েট জানে, এই কারণে তোমার ওই পরিমাণ জায়গায় দিবে, এত জায়গায় দিবে না তোমাকে যে এত ক্যালকুলেশন করবা, বুঝছো? কারণ তোমাকে ক্যালকুলেটর নিয়ে যাওয়ার পারমিশন দিছে, তারপরে কেন তোমাকে আজ এটা সময় দিবে? বিষয়টা লেগে সবগুলাই, সব জায়গায় তুমি চাকরি পরীক্ষা, শুধুমাত্র চাকরি পরীক্ষাও নেওয়া যায়, কিন্তু কিছু কিছু জায়গায় আবার বৈধ দেয় না, কিছু কিছু জায়গায় অ্যাক্টিভ দেয় না, বুঝছো? কিছু কিছু জায়গায় ঢুকতে দেয় না, কিন্তু ডুয়েট পরীক্ষায় তুমি নিতে পারবা, এটা কনফার্ম ধরে রাখো। হ্যাঁ, চাকরি পরীক্ষায় ঝামেলা করে, কিন্তু ডুয়েট পরীক্ষায় তুমি ইয়ে করো। চাকরি পরীক্ষা যেগুলো এমসিকিউ টাইপের, এত বড় ম্যাপ তো আর দেয় না। হ্যাঁ